আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ডি অপারেটর। দেখ, ডি অপারেটর এটা ইসি ইলেকট্রিক্যালদের আগে একবার পড়ানো হয়েছিল। আর তো যাই হোক, আর সিএসদের এই থার্ড সেমে আছে, সেই হিসেবে পড়াচ্ছি ডি অপারেটর। তো ডি অপারেটর ব্যাপারটা কি? ডি মানে হচ্ছে ডিডিএক্স। দেখ, এই ডি অপারেটর চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর নাম্বার আসে, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মানে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ি তার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডি মানে ডিডিএক্স, মানে এক্সের রেসপেক্টের ডেরিভেটিভ। তো দেখ, তার আমি বললাম 1/d অফ এক্স, এটা তো 1 নম্বর প্রথমে সূত্রে যাচ্ছে। 1/d অফ এক্স, এটা মানে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। কেন লিখবো? ডি মানে ডিডিএক্স, তাহলে 1/d মানে কি? ডি মানে ডিডিএক্স, তাহলে 1/d মানে হচ্ছে অপোজিট অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের ইনভার্স অপারেশন কি অ্যাকচুয়ালি? ডেরিভেটিভের ইনভার্স অপারেশন হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে আমি যেখানে 1/d পাবো সেখানে কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স। 1/dটা এক্সের উপরে আছে, ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স হচ্ছে এখানে ফাংশন অফ এক্স, তো এটা হচ্ছে ফাংশন অফ এক্স, মানে ক্যাপিটাল এক্স হচ্ছে ফাংশন অফ এক্স। তো 1/d যেটার উপরে ছিল, যে ক্যাপিটাল এক্সের উপরে, সেইটা তো বসবেই। তার মানে 1/d মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এটা একটা সূত্র। আচ্ছা, আর একটা সূত্র হচ্ছে কি, দেখ, আমাদের এখানে প্রচুর সূত্র আছে এবং সেই ওয়াইজ অঙ্ক আছে, এবং এখানকার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 1/d মাইনাস এ ক্যাপিটাল এক্স, এটা মানে কি হয়? ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। 1/d মাইনাস এ, এটা মানে কি? 1/d মাইনাস এ এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাই এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলার উপরে বেস করে আমাদের অঙ্ক আছে। সেই অঙ্কগুলো করার সময় এগুলো খুবই লাগবে কাজ। দেখ, আমি একটা অঙ্ক যদি করে দেখাই, তো এখানে আমি এক্সাম্পল 1-2 করে লিখে যাব। আর এক্সাম্পল 1 ফার্স্ট যে অঙ্কটা করছি, দেখ, ধর এখানে আছে 1/d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা স্যার করতে দিয়েছে 1/d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা যদি করতে যাই, তাহলে কি করে করবো? দেখ, এইটার এটা কম্পেয়ার যদি করি, তার মানে এ মানে হচ্ছে কত এখানে? এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে মানে এ মানে হচ্ছে -2। তার মানে 1/d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স, এটাকে কত লেখা যায়? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার -2x ইন্টিগ্রেশন অফ, আচ্ছা, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এখানে কত? এটা কম্পেয়ার করলে ক্যাপিটাল এক্স, এইটা কম্পেয়ার করলে ক্যাপিটাল এক্স, এই ক্যাপিটাল এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। তার মানে ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় বসাবো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে -2 এক্স ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার -2x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার -2x যেটা বাইরে ছিল, ঠিক আছে। আর এইখানে কত হচ্ছে আমার? এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 3x/3 ইন্টিগ্রেশন করলে যেরকম হয়, তার মানে ই টু দি পাওয়ার x/3। আচ্ছা, কেন আমি এখানে, তার মানে এই অঙ্কটা হচ্ছে এটা, কেন আমি এইখানে কি দিলাম না, আমাদের কনস্ট্যান্ট দিলাম না? কারণ ইন্টিগ্রেশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে তো আমাকে কনস্ট্যান্ট রাখতে হয়, সেটা আমি পরে আসছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আর একটা অঙ্কে যাচ্ছি। এক্সাম্পল 2, এই অঙ্কটা কীরকম আছে স্যার? 1/d2 - 1 x ই টু দি পাওয়ার 2x। তাহলে আমি এইখানে এইটাকে কত লিখতে পারি? 1/d প্লাস 1 d মাইনাস 1, মানে d2 - 1কে লিখছি। এখানে আছে x ই টু দি পাওয়ার 2x। তাহলে এইটাকে লেখা যায় কত? এটাকে হাফ, তোরা সবাই জানিস এটাকে এভাবে লিখতে পারি আমি, 1/d - 1 ক্লাস 7-এর 8-এর তোর
জিনিস এটা, 1/d+1 ইন্টু d-1, এটাকে এভাবে লেখা যায়। বাইরে আছে x e⁻²x, তাহলে দেখ হাফ 1/d-1 x e⁻²x মাইনাস হাফ 1/d+1 x এই রইল। তাহলে দেখ হাফ, এইবার আমার এই জায়গাটা কিভাবে হবে দেখ, এই যে জায়গাটা, তাহলে আমি এই জায়গাটার জন্য সূত্রটাকে লিখে নিই আবার বক্স করে। যে সূত্রটা কি ছিল আমার, ছিল 1/, তাহলে তোদের এখানে বুঝতে সুবিধা হবে, 1/d-a x, এইটা মানে e⁻x ইন্টিগ্রেশন x e⁻x dx। তাহলে এইবার খেয়াল কর খুব ভালো করে, এই প্রবলেমটাতে a মানে হচ্ছে 1 আর এই ক্যাপিটাল X মানে হচ্ছে x e⁻²x। আবার বলছে এটা তো এই সূত্রে পড়ছে, a মানে 1 আর ক্যাপিটাল X মানে হচ্ছে x e⁻²x। তাহলে আমি যদি ভাঙাই হাফ, তো হাফের মতো রইল, তাই তো। আর এদিকে কত হবে, e⁻x মানে e⁻x ইন্টিগ্রেশন x e⁻²x মানে ক্যাপিটাল X মানে তো এটা, আর e⁻−a মানে a মানে 1, তার মানে -a মানে -x dx। আচ্ছা, পরের পার্টটা কত আছে, হাফ, এই পার্টটা, এইটা হাফ d+1 মানে এখানে a মানে -1, তার মানে e⁻−x, a মানে -1 ইন্টিগ্রেশন x e⁻²x মানে ক্যাপিটাল X মানে যেটা গেল e⁻x dx। তার মানে আমার আসলো কত, হাফ, মানে এটা e⁻x বাইরে রেখে e⁻x/2, একটু ভালো করে লিখি, e⁻x/2, এইখানে থাকছে x e⁻x dx, যেটা আমরা ইজিলি করতে পারবো বাই পার্টসে, হাফ মানে e⁻−x/2 ইন্টিগ্রেশন x e⁻3x dx, এটাকেও বাই পার্টসে করতে পারবো, মানে x e⁻x, এক্সকে আমরা কি ধরবো ফার্স্ট ফাংশন, e⁻x-কে সেকেন্ড ফাংশন, করে বাই পার্টসে করে দেবো। আমি একটা করে দেখাই এখানে, এই উত্তরটা আমি এখানে একবারে লিখে দিচ্ছি, যে কোনো একটা করে দেখায়, তাহলে বুঝতে পারবি ক্লিয়ার, মানে মনে পড়বে আর কি। ক্লিয়ার তো সবার বোঝারই কথা এটা। এই যে x e⁻x dx, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, ফার্স্ট হচ্ছে এক্সটা, সেকেন্ড ফাংশন হচ্ছে e⁻x, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন dx, পুরোটার উপরে dx। তার মানে এখানে আসছে x e⁻x, আর এই জায়গায় আসছে কত, x এর ইন্টিগ্রেশন 1, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, তার মানে e⁻x dx, x e⁻x মাইনাস e⁻x। সবাই এই অঙ্ক বহুবার করে এসেছিস এই কেসে, তো এখানে সেই জিনিসটা করতে হবে, x e⁻3x এরও করতে হবে। তো আমি ডাইরেক্ট উত্তর লিখে দিতে পারি, সেটাই লিখে দিচ্ছি। এই যে এটা ইন্টিগ্রেশন তোরা করে নিবি, এটা ঠিক আছে। দেখ এবার আমরা আসছি ফর্মুলা 3-তে, 3 নম্বর ফর্মুলা। এখানে প্রচুর ফর্মুলা আছে এবং তার অঙ্ক আছে। আচ্ছা, পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল, ফর্মুলা 3, 3 নম্বর ফর্মুলা। এর আবার অনেক ভাগ আছে।
যদি কখনো এরকম থাকে, খুব ভালো করে বোঝ, 1/fd মানে ডি এর ফাংশন আর কি, e⁴x এইটা যদি থাকে তাহলে কত হবে ফর্মুলা, পিআই মানে যদি এটা থাকে তাহলে কত হবে। দেখ এটা মানে আমরা লিখতে পারবো e⁴x/fa কখন, ইফ fa নট ইকুয়াল টু 0, যদি fa নট ইকুয়াল টু 0 হয় আমরা এটাকে লিখতে পারবো x 1/f.a d নয় f.a e⁴x কখন লিখতে পারবো, ইফ fa 0 বাট f.a নট ইকুয়াল টু, f.aও যদি 0 হয়, প্রথম fa যদি নট ইকুয়াল টু 0 হয় সোজা এই প্রথম সূত্রে, যদি দেখা যায় যে fa 0 তাহলে আমাকে f.a চেক করতে হবে, নাহলে চেক করার দরকার ছিল না। এবার পরের ফর্মুলায় যাচ্ছে কিরকম, x² 1/2 দুবার ডেরিভেটিভ অফ a e⁴x কখন, ইফ fa 0 f.a 0 বাট f⁴a নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ আওয়ার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার আমরা এই ফর্মুলার উপর বেস করে অঙ্ক করব। কীরকম দেখ, ধর কোথাও আছে পিআইয়ের ব্যাপারটাতে আমি পরে আসছি বলছি, তো দেখ ধর এরকম আছে, তোর কোথাও d21 প্লাস ওয়াই ইকুয়াল টু e⁴x/2, এইটা মানে পিআই মানে হচ্ছে ওয়াই, মানে ওয়াই আর কি, অ্যাকচুয়ালি ওয়াই বার করা এখানে, মানে 1/d2 প্লাস 1 e⁴x/2। আচ্ছা এবার দেখ ফর্মুলাটা কী ছিল, ভালো করে দেখ, খেয়াল কর, ফর্মুলাটা ছিল এরকম 1/fd e⁴x, তাহলে এখানে 1/fdর জায়গায় কী আছে, d2 প্লাস 1, 1/fd e⁴x, আর এখানে আছে কত 1/d2 প্লাস 1, তার মানে fd মানে এখানে কত, fd মানে d2 প্লাস 1, আর a মানে কত, হাফ। তাহলে আমরা লিখে দিই, মনে মনে ধরে নিই, a মানে হাফ আর fd মানে হচ্ছে কত, d2 প্লাস 1, তাহলেই এইটা আর এইটা একই জিনিস আসবে। তাহলে এবার আমাকে দেখতে হবে প্রথমে fd মানে কত হলো আমার, এটা হচ্ছে এক্সাম্পল 3, fd মানে হচ্ছে d2 প্লাস 1, fd মানে d2 প্লাস 1, তাহলে fd যদি d2 প্লাস 1 হয় তাহলে f অফ a মানে f অফ হাফ মানে কত, হাফ স্কোয়ার প্লাস 1, 1/4 প্লাস 1 5/4, তাহলে এখানে f অফ a নট ইকুয়াল টু 0, তার মানে কোন সূত্রে পড়বে, প্রথম সূত্রে। তার মানে পিআই মানে কত, পিআই মানে x e⁴x মানে e⁴x/2, f অফ a মানে 5/4, তার মানে 4 e⁴x/2/5। দেখ এরকম আমি আর একটা অঙ্ক করি এই ফর্মুলা, তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে। এবার এক্সাম্পল 4, 4 নম্বর অঙ্ক করি, d2 মাইনাস 3d প্লাস 2 ওয়াই হচ্ছে e⁴2x দেওয়ার আছে। তাহলে পিআই মানে এই জাস্ট ওয়াইটা বার করা, 1/, আর সি কেন লিখছি না আমি পরের অঙ্কটা করার সময় বলে দেবো, একটা ক্লিয়ার অঙ্ক করি, e⁴2x। তাহলে এফডি মানে আমি আগেরটার সাথে যদি কম্পেয়ার করি, এফডি মানে d2 মাইনাস 3d প্লাস 4, এ মানে কত, এ মানে 2, তাহলে এবার আমি f2 মান বার করি, f2 মানে কত হবে, মানে এখানকার 2² 3 × 2 প্লাস 4,
4 মাইনাস 6 প্লাস 4, সরি 4 নয়, এটা তো 2, তার মানে 0, তার মানে এফ এ 0। এফ এ 0 মানে কি ফার্স্ট ফর্মুলায় পড়বে না, তাহলে আমাকে দেখতে হবে এফ ডটে, মানে এইটার একবার ডেরিভেটিভ করি আমরা। এফ ডট ডি মানে 2d মাইনাস 3, তার মানে এফ ডট 2 মানে আমি দেখি আগে 0 কিনা। 2 ইন্টু 2 মাইনাস 3, 1, নট ইকুয়াল টু 0। দেখ আমার যদি কি হয়, এফ অফ এ ফর্মুলা কি বলছে, যদি আমাদের ফর্মুলা বলছে যদি এফ অফ এ, যদি কি হয় এফ অফ এ যদি 0 হয়, এফ অফ এ যেমন এখানে এ 2 ছিল, তার মানে এফ অফ 2 যদি 0 হয়, তাহলে আমি পরের কি করব, পরের ফর্মুলায় যাব। পরের ফর্মুলায় কী আছে, এফ ডট এ আছে, তাহলে আমাকে এফ ডট এ বার করতে গেলে এফ ডট ডি বার করতে হবে। ডি বার করে দেখতে হবে যে আমার এফ ডট এ 0 কিনা। যদি 0 না হয়, এখানে নট ইকুয়াল টু 0, তার মানে সেকেন্ড সূত্রে পড়বে। আর যদি এটাও 0 হয়ে যেত তাহলে থার্ড সূত্রে পড়বে। তাহলে দেখ এইটার পিআই যেটা, এটার পিআই ভ্যালুটা কত, তাহলে এটার পিআই ফর্মুলায় লিখে দেব, ফর্মুলা ওয়াইজ লিখবো আমরা এটার পিআই কত। পিআই কত আমরা কি জানি, এক্স, এখানে একটা এক্স হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এফ ডটে, এক্স 1 বাই এফ ডটে এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কত, এ মানে 2, মানে এইটাই এক্স ই টু দি পাওয়ার 2x এফ ডট এ, এফ ডট এ মানে এফ ডট 1, এফ ডট 2 সরি, এ তো 2, তার মানে কত হচ্ছে এক্স ই টু দি পাওয়ার 2x বাই 1, তার মানে এইটার রেজাল্ট হচ্ছে এক্স ই টু দি পাওয়ার 2x। দেখ কনস্ট্যান্ট আমি কেন লিখছি না সেটা আমি এইবারের অঙ্কটাই বলবো, ঠিক আছে। এবার দেখ একটা অঙ্ক আমাদের কিভাবে করতে হবে, সিএফ পিআই বার করে কিভাবে করতে হয় সেটাতে আসছে। এটা হচ্ছে আমার এক্সাম্পল 6 পসিবল। দেখ একটা অঙ্ক কীভাবে করি, দেখ মানে পুরো অঙ্ক d2y dx2, মানে যেমন পরীক্ষা একটা অঙ্ক থাকবে 4dy dx প্লাস 3y, এরকম একটা অঙ্ক, খুবই কমন একটা অঙ্ক, যেটা পরীক্ষা অনেকবার এসছে এই ধরনের অঙ্ক, সেটাই করছি। দেখ এই আছে, তাহলে দেখ প্রথমে খেয়াল কর ডি মানে কত, ডি মানে ডিডিএক্স, তার মানে ডি টু ডিএক্স টু মানে ডি টু, তাহলে এইটাকে ধর আমি এইটা লিখলাম, না লিখে নিলেও হতো ডি টু ওয়াই প্লাস 4, এটা ডিওয়াই প্লাস 3y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এই আছে d2y প্লাস 4dy প্লাস 3y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এটা আছে। এবার দেখ এটাকে আমরা কি করব, প্রথমে বার করতে হয় সিএফ, সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনের কেসটা কি, দেখ কমপ্লিমেন্টারি ফাংশনে প্রথমে ট্রায়াল সলিউশন ধরি আমরা, এবং কমপ্লিমেন্টারি সমস্ত অঙ্কই একই রকম। কীরকম ট্রায়াল সলিউশন হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা আর একটা জিনিস দেখ খেয়াল কর, আমরা যখন কমপ্লিমেন্টারি ফাংশন বার করবো তখন রাইট সাইডের সময় কী বার বসিয়ে নিই, 0। তোরা ফিজিক্সেও দেখেছি কমপ্লিমেন্টারি ফাংশন বসালে রাইট সাইডে যাই হোক কত বসিয়ে নেবো, 0। তাহলে 4dy প্লাস 3y ইকুয়াল টু 0। দেখ এখানকার জিনিসটা তোরা এইচএসও অ্যাকচুয়ালি করে এসছে জয়েন্টে, কারণ কি দেখ এখানে করতে হবে ডিওয়াই মানে এম ই টু দি পাওয়ার এম এক্স, d2y মানে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এই। তাহলে এখানে যদি বসাস কত হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স 4 এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 3 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0।
তাহলে ই টু দি পাওয়ার এম এক্স মানে কমন নিয়ে নিলাম, এম স্কোয়ার প্লাস 4m প্লাস 3 0। ই টু দি পাওয়ার এম এক্স আমি কি জানি, নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হয়, তার মানে সলিউশন এক্সিস্টই করে না। এইবার দেখ এম স্কোয়ার মানে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে কত আসে, এম প্লাস 3 এম প্লাস 1, এটাকে ফ্যাক্টরাইজ করলে তার মানে এম এর ভ্যালু -3 আর -1, এম এর ভ্যালু হচ্ছে -3 -1। এইবার একটা জিনিস এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা দেখবি, এম এর ভ্যালু বেরোচ্ছে এখানে -1 আর -3, তার মানে এম এর ধর দুটো ভ্যালু, m1 আর হচ্ছে m2। এবার m1 আর m2-র উপর বেস করে 3 রকমের সূত্র অ্যারাইজ করে। সেটা কীরকম? এটার উপর বেস করে 3 রকমের সূত্র ইউজ করা যায়। এটার জন্য আমাকে একটু এই দিকটাতে আসতে হবে, দাঁড়া, এই দিকটাতে লেখাটা যাতে বোঝা যায়। 3 রকম সূত্র অ্যারাইজ করে। কীরকম 3 রকম সূত্র? আমি একটু ক্যামেরাটাকে ঠিক করে নিই, আমি এই দিকে দেখ সূত্রটাকে দেখাচ্ছি। 3 রকম কেস। কেস 1, m1 নট ইকুয়াল টু m2, m1 আর m2 যদি সেম না হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালু হয় কি, c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x। এই c1 আর c2 হচ্ছে কনস্ট্যান্ট, এই c1 আর c2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা হয়। কেস 2, যদি m1 m2 সেম হয়, হতেই পারে, তাহলে CF হবে কত, c1 প্লাস c2 x ই টু দি পাওয়ার mx। যদি c1 আর c2 দুটোই কনস্ট্যান্ট হয়। আর কেস 3, কেস 3 থেকে যদি আমার m1 আর m2 মানে m1 হচ্ছে আলফা প্লাস আই বিটা, m2 হচ্ছে ধর আলফা মাইনাস আই বিটা, মানে কমপ্লেক্স হয়, তাহলে কী হবে, তাহলে CF মানে ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা বহু জায়গায় লাগবে, c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 cos বিটা এক্স। এইবার আমরা যে অঙ্কটা করছিলাম সেটাতে কত হচ্ছে, আমরা যে অঙ্কটা করছিলাম সেটাতে হচ্ছে গিয়ে তোর m1 আর m2 আলাদা, তার মানে কেস 1-এ আসবে, তার মানে CF মানে c1 ই টু দি পাওয়ার -3x প্লাস c2 ই টু দি পাওয়ার -x, কারণ c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, এইটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে সেই বুঝে হবে, সেই ফর্মুলায় লিখলাম। আচ্ছা, এইবার আমাদের বার করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পিআই। কী বার করতে হবে? পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পিআই। পিআই বার করতে হবে। পিআই বার করার নিয়মটা কী? দেখ, আমাদের যে অঙ্কটা ছিল সেটারই পিআই বার করছি। d2y 4dy প্লাস 3y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। এখানে দেখ একটা জিনিস খেয়াল কর, খুব ভালো করে মাইনুটলি খেয়াল করবে। ওয়াই মানে এখানে কিন্তু রাইট সাইডটা দেখ যা আছে তাই লিখতে হচ্ছে, এটাকে কিন্তু তোলা ফোলা যাবে না। d2 প্লাস 4d প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3। পিআই মানে ওয়াইয়ের বার এখান থেকে বার করা, মানে 1/d2 4d প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3।
দেখ এতক্ষণ আমরা যে ফর্মুলাগুলো শিখে এসেছি কোনোটাতেই এটা পড়ছে না। তো এই পজিশনে কিভাবে করবি দেখ ভালো করে খেয়াল কর। এইটাকে তুলে দিবি, এটাকে তুলে দিলে কীরকম হবে, মানে যদি কখনো দেখিস যে এরকম একটা সেকেন্ড অর্ডার আছে, সেকেন্ড অর্ডারের বেশি তোদের নেই পরীক্ষায়, কাজে D2-র উপরে থাকতে পারে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সেকেন্ড অর্ডার অবধি আছে। এইখানে ধর এক্সের একটা পলিনোমিয়াল রয়েছে, তাহলে কী করতে হবে, সেটা এটাকে তুলে নিয়ে যাবি উপরে, তাহলে কী হবে D2 + 4D + 3 উপরে উঠলে (2⁻⁻1 x² + 3 D2 + 4D + 3 (2⁻⁻1 x² + 3। এখান থেকে কি করবি, যেটা কনস্ট্যান্ট আছে সেটাকে কমন নিবি, তাহলে কমন নিলে কি হয়, এটাকে যদি কমন নিস 1 + D2 + 4D/3, খুব ভালো করে মন দিয়ে দেখ, (2⁻⁻1) তাহলে এই যে (2⁻⁻1) আছে 3 এর উপরে, 3 (2⁻⁻1), তার মানে 1/3 বাইরে বেরিয়ে গেল। আর এইটা রইল গিয়ে আমার কত, 1 + D2 + 4D/3 (2⁻⁻1 x² + 3 1/3, এটা যদি ভাঙাই, আচ্ছা এইটা একটা পার্ট আর এটা 1, তাহলে আমরা সূত্র যেটা জানি, আমি সূত্রটাকে তাহলে বক্সের মধ্যে লিখে দেয়, কীরকম জানি সূত্র, ধর 1 + x⁻⁻1, এটা মানে কত, 1 - x + x² - x³ এরম চলবে, তাহলে আমার এটা কত হবে 1, এটা 1 মাইনাস D2 + 4D/3 প্লাস D2 + 4D/3 তার স্কোয়ার, এরমভাবে চলছে, বাকিগুলো লিখছি না, কেন লিখবো না সেটাও আমি আসছি, x² + 3। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, নাহলে বুঝতে পারবি না কিন্তু। এই যে সূত্র লিখলাম 1, এইটা (2⁻⁻1 1, আর এইটা এইখানকার x মানে এখানে কত, এখানকার x মানে এখানে D2 + 4D/3, তাহলে 1 - x প্লাস x², এরকম তো চলে, মানে 1 + x⁻⁻1 এর যে সিরিজটা সেটা ভাঙলে যেটা হয় সেটা করছি। এইবার দেখ 1/, আমি এটাকে যদি ভাঙি D2/3, পরেরটা হচ্ছে -4D/3, এখান থেকে দেখ স্কোয়ার করলে কি D2 4, এটা স্কোয়ার করলে কত D2 4, কিন্তু D2 4 তুলে দেবো কেন, কারণ কি D মানে তো ডেরিভেটিভ, D মানে ডেরিভেটিভ, D2 মানে কতবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ। দেখ আমাকে তো আলটিমেটলি এই ডিটা নিয়ে কাজ করতে হবে, কার ওপরে, ডিটা নিয়ে কাজ করতে হবে এই x² + 3 ওপর, মানে আমি যদি বলি D(x² + 3) 2x, একবার ডেরিভেটিভ, আমি যদি বলি D2(x² + 3), তার মানে আর একবার ডেরিভেটিভ মানে 2, বাট D2 এর পরে যত বেশি অবধি ডেরিভেটিভ যাবে D3(x² + 3) কত হয়ে যাবে 0, যদি D4 বলি ইট ইজ অলসো 0, মানে আমার D2-র ওপরেরগুলো এইটার ওপরে যখন কাজ হবে তখন তো 0 হয়ে যাবে, তাহলে আমি D2-র ওপরেরগুলো নেব না, ওটাগুলোকে অটোমেটিক তুলে দেবো, D2 এর ওপরেরগুলোকে নেব না, অটোমেটিক তুলে দেবো। তাহলে দেখ প্রথমে এই যে D⁴ a + b² করলে এটা কি হচ্ছে, D⁴ হচ্ছে, হবে না, তারপরের টার্মটা কত 8D³ মানে 2ab, যেটা a + b² ভাঙছে, তাহলে এটা কত হবে a + b² যদি ভাঙি, প্রথমে a² থাকে মানে D⁴, 3টা বাদ দিচ্ছি, 3টা তো এমনি 9 হয়ে যাবে 1/9 ধর, এখানে উপরে কত থাকছে D⁴ প্লাস 8D³, D³ 0 হয়ে যাচ্ছে, D³ নেওয়ার দরকার নেই, আর 4D² করলে 16D², এটা থাকবে 16D² / 9,
বাকিগুলো উঠিয়ে দিচ্ছি। এর পরের টার্মগুলো নিই নি কেন, সবই আমার স্কোয়ারের বেশি হয়ে যাচ্ছে, মানে D2 এর বেশি হয়ে যাচ্ছে, এই কারণে নিই নি। তাহলে আমার এখানে রইল গিয়ে এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে দেখ 1/3 1 মাইনাস 4D/3 আর D²/3, এটা করলে 13D²/9, আর এইদিকে ছিল এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে দেখ এবার যদি আমরা নিই, এটা কার ভ্যালু বেরোচ্ছে, পিআই এর ভ্যালু বেরোচ্ছে। এটা যদি নিই এক্স স্কোয়ার প্লাস 3, একের সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 4/3D এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 13/9 D2 এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে 1/3 পিআইয়ের ভ্যালু বেরোচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 4/3 ইন্টু 2x মানে 8x/3, আর এখানে তো 2 হবে মানে 26/9। তাহলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হচ্ছে সিএফ প্লাস পিআই। দেখ সিএফ আগে বার করে ফেলেছিলাম, তার সাথে এই পিআইটা যোগ করতে হবে, মানে সিএফ অ্যান্সার হচ্ছে সিএফ প্লাস পিআই। এবার দেখ সিএফ এর মধ্যে কী ছিল, C1 আর C2 কনস্ট্যান্ট ছিল। সিএফ এর মধ্যে কী ছিল, C1 আর C2 দুটো কনস্ট্যান্ট ছিল। তাহলে দেখ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে আমার কটা কনস্ট্যান্ট আসতে পারে, দুটো। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে কটা কনস্ট্যান্ট আসতে পারে, ম্যাক্সিমাম দুটো কনস্ট্যান্ট আসতে পারে আমাদের। তাহলে যেহেতু ম্যাক্সিমাম দুটো কনস্ট্যান্ট আসতে পারে, তার জন্য আর পিআইয়ের মধ্যে আর কনস্ট্যান্ট রাখার কোনো দরকার নেই, কারণ দুটো কনস্ট্যান্টই তো সিএফ যেটা বার করছি তার মধ্যে ঢুকে গেছে না। তাহলে এই সিএফ প্লাস পিআই করলে কমপ্লিট হয়ে যাবে অঙ্কটা।